দেশি বিদেশি এবং প্রবাসে যারা আসে সবাইয়ের প্রতি আমার অনুরোধ, আপনাদের যদি একটুকু জায়গা থেকে অন্তত একটা গাছ লাগান, কেননা এই গাছ লাগার মর্মটা কিন্তু আমাদের নবী বলে গিয়েছিলেন এবং হাদিসে ছিল, যদি শোনো কাল কিয়ামত আজ একটি গাছ লাগাও। এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই চিপায় হোক চাপায় হোক গাছ রোপণ করার উপযুক্ত জায়গা পেলেই আপনি দান স্বরূপ 50 টাকা দিয়ে একটা গাছ কিনে লাগাবেন, কাঠের গাছ হলো। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতেছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, অবস্থান করছি নীলফামারী জেলার কচুকাটায়। আজকে যে নার্সারিতে এসেছি সেটি হচ্ছে আদর্শ মানিক নার্সারি। এর আগেও এই নার্সারি নিয়ে একটি ভিডিও প্রোগ্রাম করেছিলাম। এই নার্সারিতে এসে আমি জানতে পেরেছি 800 প্রজাতির বেশি গাছের চারা কলম তারা তৈরি করেন। বিশেষ করে ফল ফলাদি তো রয়েছে এবং বনজ ভেষজ এই টাইপের কিছু গাছ তারা করেছেন। যেহেতু এই সময়টা আমের মৌসুম, এখানে প্রায় 120 প্রজাতির আমের গাছ রয়েছে বা আমের চারা কলম তারা উৎপাদন করেন। তো 120 প্রজাতির হলেও সবগুলো হয়তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না। বিশেষ কিছু জাত আমরা আপনাদেরকে দেখাবো, যেমন বাড়িফোর, কিউজাই, বানানা ম্যাঙ্গো, আম্রপালি, আরও বিশেষ কিছু জাত যেমন ব্রুনাই কিং, বাড়ি 11, বাড়ি 13 সহ নানানবিধ আমের জাত রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না। আজকে আমরা এই নার্সারি যিনি স্বত্বাধিকারী আব্দুল মতিন ভাই, তার সঙ্গে কথা বলে এই আমের জাতগুলো সম্পর্কে জানবো এবং এই জাতগুলো আমাদের দেশে কতটা লাভজনক হচ্ছে, যারা আম চাষি রয়েছে বা আমরা যারা ছাদ বাগানে আম চাষ করতে চাই শখ করে, তাদের জন্য এটি কতটা লাভজনক হবে, কেমন ফলন হয়, কিভাবে তারা চারাগুলো উৎপাদন করে, কিভাবে ডেলিভারি করে, বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। আমরা আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ জাতের আমের জাতগুলো দেখানোর চেষ্টা করবো। চলুন শুরু করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। একটু বর্ষা বাদল হয়েছে যার কারণে নার্সারি বেশ সতেজ। হ্যাঁ, অবশ্যই এবার তো খুব খরা গেল আর কি। প্রথম ফলটাতে বিভিন্ন ফুল এবং ফলের আছে, অনেক ফুল ফল আছে। আব্দুল মতিন ভাই, আমি যতটুকু জানি আপনি তো গভর্নমেন্টের। হ্যাঁ, আমি একটা জব করি, সরকারি জব, গণপূর্ত বিভাগ, নীলফামারী। আব্বা শুরু করছিল 1992, সেই থেকে একটা নেশায় পরিণত হয়েছে আর কি। এটার সাথে থাকতেই হচ্ছে, এটাকে থাকতেই হচ্ছে আর কি। সময় দিচ্ছি, শুধু সময় দিচ্ছি বলেই চলবে না, এটা পুরো পৃথিবীর উপকারের কাজেই তো লাগতেছে। প্রতিদিনে তো অনেক গাছে হয়তো যায় কুরিয়ারে। হ্যাঁ, কুরিয়ার সার্ভিসে আল্লাহর রহমতে এখন বেশ প্রতিদিনেই 40 থেকে 50,000 টাকার চারা প্রতিদিন যায়, মানে 100 থেকে 200, 300, 400 পিস চারা প্রতিদিন কুরিয়ার সার্ভিসে। আমার এখানে মোটামুটি 50 বিঘা প্লাস নার্সারি, একক নার্সারিতে 800 প্লাস প্রজাতির ফুল ফলের চারা। আচ্ছা, আমরা অতগুলো তো একটা ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না। আমরা একটু বর্তমান জীবিত আমের মৌসুম, আম কতগুলো আম এখানে মোটামুটি আল্লাহর রহমতে 108 প্রকার আমের জাত আছে। মোটামুটি কয়েকটা ভালো জাত সামনে আছে আমাদের, আমরা দেখাবো। আচ্ছা, এইটা কোন জাত? এটা আছে কিউজিআই আম। ভালো যত্ন করলে 2 কেজি পর্যন্ত হয়। 2 কেজি একটা আম 2 কেজি। এবার হয়তো আরো বড় হইতো, কিন্তু এবার তো খরা মৌসুম ছিল, ফলছিও কম এবং আমরা সাইজটা এখনো ছোট আছে। আচ্ছা, এখনো কিন্তু এটা 1 মাস 1.5 মাস পর পরিপক্ক হবে আর কি। এই ড্রেনটা তো এর আগে মনে হয় এরকম ছিল না, এবার একটু সুন্দর করছে। আমাদের এখানে 64 জেলা থেকে লোক প্রতিনিয়ত টুকটাক আসে, আচ্ছা, তাদের যে হেঁটে যাওয়া সমস্যা, এই জন্য একটু উদ্যোগ নিয়ে করছি আর কি। খুব সুন্দর লাগতেছে দেখতে। তো এটা কি আম? এটা আছে ব্যানানা ম্যাঙ্গো, যেটা বর্তমান সময়ের খুবই একটা জনপ্রিয় আম। বেসিক্যালি আমি ব্যক্তিগতভাবে বলতে গেলে এই আমটা খুবই সুস্বাদু এবং এর বাণিজ্যিক ইয়াটা সুবিশাল বলা যায়। মানে একমাত্র যদি কেউ চিন্তা করে আম বাগান করে আমি লাভবান হব, সেটা আমি মনে করি না যে ব্যানানার বিকল্প আছে। এগুলো তো আবার মুকুল আসছে যে? এটা ওই যে থাইকাটিমন 12 মাসি আম। এটা 12 মাস হয়? এটা 12 মাস হয়। এটারও বাণিজ্যিক ইয়া খুবই ভালো। এখানে তো অনেক আম গাছ দেখতে পাচ্ছি আমাদের। ইনশাল্লাহ 108 প্রকার আমের জাতের মধ্যে রাজশাহীতে প্রতি বছরে নিম্ন 10 থেকে 12,000 চারা যায়। এটা কি আম? এটা হচ্ছে ব্রুনাই কিং আম। এটা ব্রুনাই কিং, এটা নাম শুনছি। কেমন খেতে এটা? এটা খুবই সুস্বাদু আম, কিন্তু আমি আসলে এটাকে বাণিজ্যিক চিন্তা করি না, এটা বাসায় লাগার জন্য সবচেয়ে ভালো হয় আর পাশেরটা। এটা দেখা যাচ্ছে যে এটা আলফানসো আম। আজকের আমের ভিডিওটা করার উদ্দেশ্য, বর্তমান কিন্তু আমের মৌসুম আমাদের উত্তরবঙ্গে, বিশেষ করে হাড়িভাঙ্গার আমটা বেশ জনপ্রিয়তা পেয়েছে। অন্যান্য আমগুলো কিছু বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। এখানে যেহেতু অসংখ্য জাত রয়েছে, ওভারঅল যদি আমরা বাণিজ্যিকভাবে চাষ করতে চাই, সব থেকে বেশি লাভজনক হবে কোন আমগুলো একটু যদি বিস্তারিত। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা সঠিক জাত নির্বাচন করে দিতে পারি, মানে আমার অভিজ্ঞতা থেকে। এখন যদি কেউ বাণিজ্যিক চিন্তা করে আমের, তো অবশ্যই ব্যানানা ম্যাঙ্গো, বাড়িফোর, গৌরমতি, থাইকাটিমন 12 মাসি যেটা, বাড়ি 11 12 মাসি যেটা, এই কয়েকটা 5-6টা আম তো রাখবেই। আবার যারা শৌখিন, অনেক আমের বিদেশি জাত কিন্তু কালারফুল আম বের হয়েছে। গৌরমতি,
গৌরমতি কিন্তু এমন একটা আম যেটা একবারে সবার শেষে আজকে থেকে আরও 2 মাস পরে গৌরমতি আম পরিপক্কতা লাভ করে এবং সেটা মিনিমাম 250-300 টাকা কেজি কিন্তু বিক্রি হয়। যে আপনি 200 গাছ লাগালেন, মিনিমাম 50টা যেন গৌরমতি থাকে, তাহলে কিন্তু আপনি দেখা গেল যে হাড়ি ভাঙ্গা আম কিন্তু 40 টাকা কেজি পাওয়া যায়। আপনি প্রথমে 40 টাকা বিক্রি করলেন, শেষে আবার আপনি 250 টাকা কেজি গৌরমতি বিক্রি করলেন। তো একটা কম্বিনেশন চলে আসলো। যদি চাষ করতে চাই, আসলে মাটিতে কোন মাটিতে চাষ হবে এবং কোন অঞ্চলের জন্য কোন আমগুলো বেশি ভালো? আমাদের আসলে রাজশাহীর যদি আমরা চিন্তা করি, রাজশাহীর মাটিটা কিন্তু মানে এঁটেল মাটির মধ্যে পড়ে যায়, আমি দেখছি আর কি। আর আমাদের এই দিকে যেটা বগুড়া থেকে এই পাশে আমাদের মাটিটা হচ্ছে আপনার দোআঁশ মাটি। তো দেখা যায় যে দোআঁশ মাটিতে আম হয় রাজশাহীতে একটু ফলে কম। ওভারঅল যদি অল বাংলাদেশ বলি, তা আমাদের যে এই জাতগুলো আমি বললাম এগুলো কিন্তু দেশীয় জাত। এই দেশীয় 5টা সিলেক্ট করে দিলাম বাণিজ্যিক উদ্দেশ্যে। এই জাতগুলো কিন্তু আপনার ফুল মানে ওভারঅল বাংলাদেশে হবে। বিদেশি যে জাতগুলো আছে ওগুলো ছাদের ওপর বা বাড়ির কর্নারে 1টা 2টা 3টা এগুলো চাষ করার জন্য। এটা আমি দর্শকদেরকে একেবারে খুবই কিন্তু সিরিয়াসভাবে বলতেছি, আপনারা কখনোই বিদেশি আমের বাণিজ্যিক বাগান করতে যাবেন না। এটাতে কিন্তু আসলে ফিডব্যাক ভালো পাবেন না। দেখা গেল যে চকচকে কয়েকটা আম ধরছে ভালো, কিন্তু শেষে খাওয়ার সময় বা শেষ পর্যায়ে পচনশীল, এরকম অনেক আমি নিজেই ঝামেলায় পড়ে গেছিলাম আর কি। যারা আমাদের কাছে চারা নিচ্ছে, মানে চারা রিসিভ করা থেকে শুরু করে চারার ফল পর্যন্ত আমাদের যে একটা যত্ন, এই যত্নটা কিন্তু এত সহজ ভাষায় লিখে দেওয়া আছে। 4, 5, 6, 7-এ পড়ে তারাও ওই সুন্দর করে যত্ন করতে পারবে। তারপরেও একটু মুখে বলি দেই, যেমন জেনারেলি আপনি কেউ যদি একটা জিও ব্যাগে গাছ রোপণ করতে চায়, যে দেখা গেল যে 10 গ্যালন জিও ব্যাগে গাছ রোপণ করবে, তাহলে একটা অবশ্যই পুষ্ট চারা সংগ্রহ যেন করে। নর্মাল চারা না, 1 বছর বয়স, অবশ্যই 2-3 বছরের বয়স্ক চারা সে অবশ্যই সংগ্রহ করবে। সংগ্রহ করার পর মাটিটা জিও ব্যাগের যে মাটি ধরবে, মনে করেন 20 কেজি মাটির মধ্যে যেন 10 কেজি গোবর থাকে, মানে গোবর বলে কম্পোস্ট জাতীয় সার থাকে। অনেকে এখন বৃক্ষ রোপণ করবে, আর কি গাছ আমরা রোপণ করতে পারি একটু? আল্লাহর রহমতে ভাই, আমার এখানে 800+ প্রজাতির ফুল ফলের চারা এমন কোনো চারা নাই যে পাওয়া যাবে না। শুধুমাত্র আমের চারা 108 প্রকারের 1.5 লক্ষ চারা রেডি আছে। কমলা মালটা 40 থেকে 50 হাজার চারা রেডি আছে, 5-6 ফিট ঝোপালো ফল সহ চারা। তা শুধু এটা নয়, যেমন টেকনাফের সুপারি, বার্মার সুপারি, ভিয়েতনাম নারকেল, এই যে 12 মাসি সজিনা। তারপর দেখা গেল যে আমার সবচেয়ে এখন যেটা ভালো চলতেছে সেটা হচ্ছে যে আমার গোল্ডেন সুপার 8 পেয়ারা। একটা পেয়ারার গাছে মিনিমাম 10টা থেকে 12টা পেয়ারা, 15টা পর্যন্ত পেয়ারা ধরছে। গাছগুলো অনেক 200-250 টাকার মধ্যে অনেক পুষ্ট গাছ, 5-6 ফিট গাছ, সুন্দর চারা। যেমন আমি ছোটোবেলা থেকে পড়াশোনা করিয়াছিলাম 25% বনভূমি, কিন্তু এখনও 20%ও হয় নাই। তা কবে 25% হবে? এই ভিডিওর মাধ্যমে আমি বাংলাদেশ সরকারকেও জানাতে চাই, তাকেও অনুরোধ করতেছি যে উনিও এত বড় একটা প্রকল্প হাতে নেক, এত বড় একটা চিন্তা ধারণা মাথায় আনুক, যে অন্তত 20-22 পর্যন্ত আমাদের বনভূমি আসুক। দেশের প্রতিটা দেশি বিদেশি এবং প্রবাসে যারা আসে সবাইয়ের প্রতি আমার অনুরোধ, আপনাদের যদি একটুকু জায়গা থেকে অন্তত একটা গাছ লাগান। কেননা এই গাছ লাগার মর্মটা কিন্তু আমাদের নবী বলে গিয়েছিলেন এবং হাদিসে ছিল, যদি শোনো কাল কিয়ামত, আজ একটি গাছ লাগাও। তাহলে গাছের গুরুত্ব কতটুকু, সুতরাং এর উপরে আমার কোনো কথা নাই। কারণ আপনি একটা গাছ রোপণ করলেন, আপনি কি শুধু অক্সিজেনটা পাবেন? পুরো পৃথিবীর মানুষের উপকার হচ্ছে। এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আমার কাছে গাছ কিনতে হবে না, অন্ততপক্ষে জায়গা থাকলে ছাদে হোক, গলি হোক, চিপায় হোক, চাপায় হোক, গাছ রোপণ করার উপযুক্ত জায়গা পেলেই আপনি দান স্বরূপ 50 টাকা দিয়ে একটা গাছ কিনে লাগাবেন, কাঠের গাছ হলেও। এটা আমার অনুরোধ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক কথা রয়েছে আপনার সাথে, একটা পর্বের মাধ্যমে হয়তো সব কিছু জানার সম্ভব হয় না। পরবর্তী একটি পর্বে আবারও দর্শকদের অন্য কোনো বিষয় নিয়ে জানার চেষ্টা করবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। অবশ্যই। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আমরা যে উদ্যোক্তার সাথে কথা বলেছি, আব্দুল মতিন ভাই, তিনি একজন সরকারি চাকরিজীবী, গণপূর্ত বিভাগে চাকরি করেন। আসলে সেখানে কিন্তু তার আরাম এসে থাকার কথা ছিল, তিনি থাকতেও পারেন, কিন্তু সে জায়গা থেকেও সরকারি চাকরির পাশাপাশি দায়বদ্ধতা থেকে, যেহেতু তার বাবা এটা গড়ে তুলছেন, সেই জায়গা থেকে এই নার্সারিটি তিনি পরিচালনা করে যাচ্ছেন। এখানে অসংখ্য প্রজাতির গাছ রয়েছে। যাই করি না কেন, দিন শেষে আমাদের প্রকৃতির কাছে আসতে হবে। বিজ্ঞান বলছে প্রকৃতির যত সন্নিকটে থাকা যাবে, শারীরিকভাবে তত বেশি ফিট থাকা সম্ভব। তো আমরা আসলে এই প্রকৃতি থেকে অনেকটা দূরে সরে আসছি। আগে যে বিশাল বিশাল বন ছিল, জঙ্গল ছিল, গাছগাছালি ছিল, অনেক বড় বড় গাছ ছিল, সেগুলো কিন্তু এখন কেটে ফেলা হচ্ছে নানাবিধ কারণে। বিশেষ করে এখন শহর বন্দর গড়ে উঠতেছে, কলকারখানা স্থাপনা হচ্ছে। এই যে আমরা বৃক্ষগুলো নিধন করতেছি, এতে করে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, যার ফলে দিন দিন তাপমাত্রা বাড়তেছে,
বৃষ্টি বাদল কম হচ্ছে, কৃষি পরিবেশের যে ভারসাম্য রয়েছে সেটি কিন্তু বিনষ্ট হচ্ছে, এতে করে ফসল উৎপাদনে ব্যাহত হচ্ছে। এভাবে যদি চলতে থাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকির মুখে পড়বে। তাই আমি বলবো আমাদের বৃক্ষরোপণ করতে হবে, কিছুটা হলেও আমরা দায়িত্ব নিয়ে বৃক্ষরোপণের দিকে এগিয়ে আসবো। সর্বোপরি সকলের শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করে আমাদের পর্বের এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।